শ্রী বটকৃষ্ণ ভৌমিক, কাকুগঞ্জ স্কুলের অবসরপ্রাপ্ত ভূগোলের শিক্ষক। আজকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সঙ্গে তোমাদের ভূগোলের যে দ্বিতীয় পর্যায়টি রয়েছে, অর্থাৎ সেকেন্ড পার্ট, যেটি একটি প্রাকৃতিক ভূগোল, একটি অর্থনৈতিক ভূগোল। এর আগের ক্লাসে আমরা প্রাকৃতিক ভূগোলের প্রথম চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দ্বিতীয় অংশে অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। যতটুকু আমার মনে আছে, তোমাদের এই সম্পর্কে তোমরা কোনোদিনই হয়তো ক্লাসে এই ধরনের চ্যাপ্টার তোমরা এর আগে করো, তাই আমি আগে একটু তোমাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করতে চাই, তারপর আমি বিষয়ে যাচ্ছি। আমরা অর্থনৈতিক ভূগোল পড়েছি। অর্থনৈতিক কথাটা কি সেটা তোমরা যাদের অর্থনীতি আছে তারা ভালো করেই জানো। অর্থনৈতিক ভূগোল, তাহলে ভূগোলের যে অংশে অর্থনীতি সম্পর্কিত আলোচনা, সেই অর্থনৈতিক বিষয়ক আলোচনার মধ্যে আজকে আমরা যে অংশটা আলোচনা করব সেটা হচ্ছে অর্থনৈতিক কার্যাবলী, অর্থাৎ ইকোনমিক অ্যাক্টিভিটিস। এই কার্যাবলী কাকে বলে? আমরা তো সবাই কিছু না কিছু কাজ করি, তো এই কাজ কেন করি? এটা সবার ক্ষেত্রে, তুমি পড়াশোনা করছো, তোমার ভবিষ্যৎ উদ্দেশ্যটা কি তুমি নিশ্চয়ই খুব সাধারণ অর্থে যদি আমরা বলি, খুব তাত্ত্বিক কথা বলতে যদি না গিয়ে আমরা ভেবে থাকি, তাহলে কি মনে করবো, বড় হয়ে আমি নিজস্ব উপার্জন করে নিজের স্বনির্ভর হব, এবং প্রধান অর্থ কিন্তু কি বলতো, অর্থ উপার্জনের মাধ্যমে নিজেকে সুপ্রতিষ্ঠিত করা। যদিও তাত্ত্বিক দিক থেকে এটাকে সেভাবে মেনে নেওয়া হয়, কিন্তু আজকে আমরা আলোচনা করব অর্থনৈতিক কার্যাবলী। এটা আক্ষরিক তাহলে যে কাজের মাধ্যমে অর্থনৈতিক উদ্দেশ্যের জন্য যে কাজ করা, অর্থনৈতিক উদ্দেশ্যের জন্য, অর্থাৎ অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যে সকল কার্যাবলী সম্পাদন করে থাকে তাকেই অর্থনৈতিক কার্যাবলী বলা হবে। কীরকম? যেমন আমি অর্থনৈতিক কার্যাবলী ক্ষমতা আমার অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে আছে। আমি ক্লাসে পড়াই বলে তার জন্য নির্দিষ্ট মাস শেষে আমার উপায় আমি মাইনে পাই, অর্থাৎ আমার পারিশ্রমিক দেওয়া। একই রকমভাবে তিনি যেমন পান, যিনি গাড়ি চালান তিনিও পান, উপদেষ্টা দেন, অর্থাৎ বিভিন্ন নিয়ম কানুন সম্পর্কে আলোচনা করেন, তিনিও যদি সরকারিভাবে মাইনে পান। অর্থাৎ প্রত্যেকের মধ্যে একটা অন্তর্নিহিত রয়েছে অর্থ উপার্জনের উদ্দেশ্য। তার জন্য একে আমরা কি বলছি, অর্থনৈতিক কার্যাবলী। আমার কাজটা কি? বাস চালানো। যে বাস চালাচ্ছে তার কাজের শেষে, তার মাস শেষে সে কী পাচ্ছে? তার পারিশ্রমিক পাচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে কি হয়, তিনি নিজে যেমন স্বনির্ভর হন, ঠিক একইভাবে তার যে পারিবারিক যে ব্যক্তি স্বজন আছে, পিতা মাতা, তাদেরও কি হয়, অর্থ উপার্জনের মাধ্যমে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে হবে। তাহলে সুষ্ঠু জীবনযাপনের জন্য আমাদের কি দরকার? আমরা কাজ করি, অর্থাৎ খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য আমাদের প্রতিনিয়ত কী জিনিসের প্রয়োজন হয়? খাদ্য, পোশাক, বাসস্থান। দিজ আর দ্য প্রাইমারি নিডস। তো এই প্রাইমারি নিডসগুলোর জন্য আমাকে কী করতে হয়? অর্থনৈতিক ক্রিয়াকর্মের মাধ্যমে আমাকে এই কাজগুলো কিন্তু করতে হবে। তাই আক্ষরিক অর্থে আমরা কি বলবো, আমাদের প্রাথমিক চাহিদা নিবারণের জন্য যে কাজ আমরা করছি তাই হলো অর্থনৈতিক কার্যাবলী। কিন্তু কিছু কিছু কাজ আছে, তাকে কি আমরা অর্থনীতি বলবো? খুব ছোট্ট একটা আমি উদাহরণ দিই। একজন ভিক্ষুক রাস্তায় প্রতিদিন কয়েকশো টাকা কিন্তু রোজগার করে, বাসে গান করেই হোক, ট্রেনে গান করে হোক, অথবা রাস্তায় দাঁড়িয়ে হোক। তা এই ধরনের কাজকর্মের ফলে তার কী হয়? অর্থ উপার্জন হয়। তাহলে অর্থ উপার্জনটাই যদি অর্থ করে কার্যাবলী হয়, তাহলে ভিক্ষাকে কি আমরা কার্যাবলী বলতে পারবো? অর্থনীতির ভাষায় ভিক্ষা কিন্তু কোনো অর্থনৈতিক কার্যাবলী নয়। একই রকমভাবে আমরা যদি বলি, আমি কারো পকেটমারি করছি, লুট করলাম, খুন করলাম, তো তার জন্য আমি টাকা পেলাম, এটি কি আমরা অর্থনৈতিক কার্যগুলির অন্তর্ভুক্ত করতে পারি? আমরা করি না।
তাহলে কিসের জন্য? আমাদের যে প্রাইমারি নিডস অর্থাৎ খাদ্য, পোশাক, বাসস্থান, এই জন্য যদি আমি কোনো কাজ করে থাকি তাহলে তাকে আমরা কি বলবো? অর্থনৈতিক কার্যাবলী। তাহলে এবার দেখি এর সংজ্ঞাটা কেমন করা যেতে পারে। কি সংজ্ঞা? তাহলে আমরা দেখলাম কি যদি কোনো মানবিক কাজ হয়, কোনো সাংস্কৃতিক কাজ হয়, কোনো ধর্মীয় কাজ হয়, তার জন্য তাকে কিন্তু আমরা অর্থনৈতিক কার্যাবলীর অন্তর্গত করব না। তাহলে সংজ্ঞাটা কেমন হতে পারে? অর্থনৈতিক কার্যাবলী হবে একটা প্রচেষ্টা যা মানুষের জীবনের জন্য, মানুষ তার জীবনের জন্য কী করবে? অর্থ উপার্জন করবে, সম্পদ সংগ্রহ করবে, আর অর্থ উপার্জনের নির্দিষ্ট একটা উদ্দেশ্য বা সীমাবদ্ধতার মাধ্যমে সে এটাকে তার কার্যাবলী হিসেবে যখন গ্রহণ করে তখনই তাকে আমরা কী বলবো? অর্থনৈতিক কার্যাবলী। অর্থাৎ জীবন ধারণের উদ্দেশ্যে, জীবন ধারণের উদ্দেশ্য মানে আমি একটু আগে তোমাদের বলেছি কি কি প্রাইমারি নিডস, উদ্দেশ্যে বিভিন্ন পেশায় নিযুক্ত বিভিন্ন মানুষ যে সম্পদ উৎপাদন করে চলেছে, সেই সম্পদ উৎপাদনের মাধ্যমে কি করে? তার বিভিন্ন কার্যাবলী, বিভিন্ন পেশা রয়েছে। কেউ সাংবাদিকতা করছেন, কেউ ফটোগ্রাফি করছেন, তো বিভিন্ন রকমের পেশা আছে। তো এই বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষ তারা কি করে? সবাই আমাদের উদ্দেশ্য কি? আমরা যেমন শিক্ষকরা আমরা কী করি? ছাত্র তৈরি করি বা সমাজে প্রকৃত মানুষ তৈরি করি ভবিষ্যতে। ঠিক একইভাবে যে কৃষক সে জমিতে চাষ করছে, সে ফসল উৎপাদন করছে, যে শিল্প শ্রমিক সে শিল্পতে কাজ করে কী করছে? শিল্পজাত দ্রব্য উৎপাদন করছে। যে খনিজে কাজ করে সে কী করছে? খনিজজাত দ্রব্য উৎপাদন করছে। এই দ্রব্যগুলোকে কিন্তু আমরা সরাসরি কী করতে পারি না? ব্যবহার করতে সবসময় পারি না। তাহলে প্রকৃতি থেকে পাওয়া দ্রব্য আমরা যখন একদম সরাসরি ব্যবহার করতে পারি না, তখন সেগুলোকে কী করতে হয়? বিভিন্ন মাধ্যমে তৈরি করতে হয়। যেমন শিল্প, যেমন কৃষি, একই রকমভাবে ধরো বিভিন্ন পরিষেবা। ধরো কৃষক জমিতে ফসল উৎপাদন করছে, সেটা তোমাকে কী করতে হবে? বাজারে আনতে হবে। তুমি শহরে থাকো ধরো, তাহলে এই যে আনা, তার মানে এটা একটা পরিষেবা, কৃষকের কাছ থেকে তোমার কাছে পৌঁছে দেবে, এটা একটা পরিষেবা। এবার ধরো তুমি অসুস্থ হলে, এই যে একটা প্যান্ডামিক চলছে, এই প্যান্ডামিক কোভিড-19, তো এর জন্য কী দরকার? আমাদের শারীরিক পরিষেবা। তো এই শারীরিক পরিষেবা, মেডিকেল পরিষেবা যদি দরকার হয়, তার জন্য কী লাগবে? চিকিৎসক। এই চিকিৎসক বা নার্স, এদের যে একটা পরিষেবা, এটাও কিন্তু আমরা অর্থনৈতিক কার্যাবলীর মধ্যে নিয়োগ করতে পারি। এর ফলে কী হবে? তাহলে মানুষ যেমন সুস্থ হবে, প্রতিটি মানুষ যেমন সুস্থ হবে, ঠিক তেমনি দেশেরও সর্বাঙ্গীন কী হবে? উন্নতি হবে। আমি জিনিসটাকে একটু চার্টের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিই। দেখো, অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে কী করবে? সম্পদ উৎপাদন করবে। আর সেই সম্পদ উৎপাদন কীভাবে? বিনিময়ের মাধ্যমে একে অপরের মধ্যে আদান প্রদান। একইভাবে ওই সম্পদ আমরা কী করব? ভোগ বা ব্যবহার করব। আর ওই ভোগ ব্যবহার করার জন্য কী করতে হবে? তাকে বন্টন, অর্থাৎ বিভিন্ন জায়গায় যেখানে এই সম্পদ নেই সেগুলোকে বন্টন করতে হবে। অর্থাৎ অর্থনৈতিক ক্রিয়াকলাপ সম্পদ উৎপাদন, সম্পদের বন্টন, সম্পদের ভোগ ও ব্যবহার এবং বিনিময় এবং পরিষেবা। এই পরিষেবা কথাটি এটা কিন্তু খুব আধুনিক, অর্থাৎ বিংশ শতাব্দীতে এই পরিষেবা কথাটি এসেছে। এই পরিষেবাটা কি? দ্রব্যগত পরিষেবা হতে পারে, মানসিক পরিষেবা হতে পারে। তো এই পরিষেবার মাধ্যমে পৃথিবীব্যাপী যে কর্মকাণ্ড চলছে তাকে এক কথায় আমরা কী বলবো? অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন পেশায় নিযুক্ত মানুষ কিসের জন্য? জীবিকা নির্বাহের জন্য। যে বিভিন্ন পরিষেবায় নিযুক্ত মানুষ বিশ্বব্যাপী যে ক্রিয়াকলাপের সঙ্গে নিযুক্ত আছে তাকে আমরা এক কথায় কী বলবো? অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অর্থাৎ এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে কী হবে? না মানুষ তার জীবিকা অর্জন করতে পারবে। মানুষ কী করবে? তার অর্থনৈতিক অর্থাৎ আয় করতে পারবে। তাতে কী হবে? সম্পদের যে চাহিদা রয়েছে, তোমার যে বিশেষ সম্পদের চাহিদা আছে সেটা পূরণ করবে এবং এই সম্পদের কী হবে? উৎকর্ষতা বা উপযোগিতা বৃদ্ধি পাবে। অর্থাৎ
একই বস্তুকে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে তার উপযোগিতা বা তার চাহিদাকে আমরা কি করতে পারবো, উপযোগিতাকে ব্যবহার করতে পারবো। এইভাবে সমাজের কি হবে, আর্থসামাজিক উন্নতি ঘটবে। অর্থাৎ অর্থনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে, অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ সম্পদ উৎপাদন, সম্পদের বন্টন, তার ভোগ ব্যবহার, বিনিময় এবং পরিষেবার মাধ্যমে সর্বশেষে কোথায় আমরা পৌঁছাবো না, মানুষ, ব্যক্তি তথা সমাজ তথা দেশ তথা পার্থিব পরিষেবার মাধ্যমে পার্থিব কি হবে, অর্থনৈতিক উন্নতি সাধিত হবে। তাই অর্থনৈতিক ক্রিয়াকলাপকে আমরা কি বলবো, সমাজের যেহেতু উন্নতি হচ্ছে তাই অর্থনৈতিক ক্রিয়াকলাপের আরেকটি নাম কি হবে, সামাজিক ক্রিয়াকলাপ। এবার আমরা প্রশ্নে চলে আসি। তাহলে আমরা এতক্ষণ কি জানলাম, অর্থনৈতিক ক্রিয়াকলাপে আক্ষরিক অর্থ অর্থাৎ অর্থনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য যে কাজ সম্পাদন করা হয় তাকে আমরা কি বলবো, অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এবার চলে আসি সংজ্ঞা। সংজ্ঞায় কি না, এটা একটি প্রচেষ্টা। এই প্রচেষ্টার মাধ্যমে কি হবে, মানুষ তার অর্থ উপার্জন করে। মানুষ অর্থ উপার্জনের জন্য, কিন্তু অর্থ উপার্জন আমি অনেক চাইলাম, আগে আমার অনেক চাহিদা আছে, আমি পুরোটাই তো পারি না, তাহলে আমার একটা সীমাবদ্ধ ক্ষমতার মধ্যে আমি যেটা করি তাতে আমার কি হয়, যাতে সর্বাধিক চাহিদা পূরণ হতে পারে তার জন্য আমি কি করি, এই অর্থনৈতিক ক্রিয়াকলাপটি করে দিই। একটু অন্যভাবে করলে কি বলা যাবে তাহলে না, অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো কি না, সমাজে বিভিন্ন মানুষ বিভিন্ন পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছে। এই বিভিন্ন পরিষেবার মাধ্যমে তারা কি করছে, সম্পদ উৎপাদন করছে, সম্পদের বন্টন করছে, সম্পদের ভোগ করছে, সম্পদের বা তার ব্যবহার করে চলেছে এবং সম্পদের বিনিময়ও হচ্ছে। এবং এই পরিষেবাগুলিকে সারা বিশ্বব্যাপী যে বিভিন্ন পরিষেবা তাদের একত্রিতভাবে আমরা কি করলাম, অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এবার দ্বিতীয় প্রশ্নে আসছি কি, তাহলে সংজ্ঞা হলো আক্ষরিক অর্থ। দ্বিতীয় প্রশ্ন কি ছিল আমাদের, ক্রিয়াকলাপ বলবো কেন। প্রাথমিকভাবে যে এই ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত তার যেমন আয় বৃদ্ধি পায়, তার তেমনি কি হয়, চাহিদা পূরণ হয়। সে একইভাবে তার কি হয়, ভবিষ্যতের জন্য তার সঞ্চয় হয়। একই রকমভাবে প্রতিটি মানুষ কি হয়, স্বয়ং সম্পূর্ণ হয় বা স্বনির্ভর হয়। কি দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর হয়। কোনো দেশের মানুষ যদি স্বনির্ভর হয় তাহলে ওই অঞ্চল বা ওই দেশের কি হবে, স্বনির্ভরতা আসবে। দেশের হলে কি হবে, প্রতিটি দেশের মানুষ যদি স্বনির্ভর হয়, এরকম একাধিক দেশের মানুষকে কি হবে, পার্থিব স্বনির্ভর হয়। যদিও এটা একটি কাল্পনিক শব্দ, তাও বলা যায় যে অনেক দেশ আছে এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের নিরিখে আমরা কি বলতে পারি, অনুন্নত, অর্থনৈতিক দিক থেকে অনুন্নত দেশ, উন্নয়নশীল দেশ, আবার উন্নত দেশ। অর্থাৎ যে দেশের বেশিরভাগ মানুষ অর্থনৈতিক দিক থেকে স্বনির্ভর তারা কিভাবে উন্নত দেশ। আর যাদের সবাই নয় কিন্তু কিছু মানুষ স্বনির্ভর বা স্বনির্ভরতার দিকে হচ্ছে তাদেরকে আমরা কি বলবো, উন্নয়নশীল। আর যাদের বেশিরভাগ মানুষের অর্থনৈতিক দিক থেকে অনেক পিছিয়ে পড়েছে তাদেরকে আমরা কি বলবো, অর্থনৈতিক অনুন্নত দেশ। যারা অর্থনীতি নিয়ে আমাদের অর্থনীতির সঙ্গে অনেকটা মিলে। তাহলে এর থেকে একে সামাজিক কেন বলছি না, সমাজে বা আর্থ সামাজিক অগ্রগতি প্রতিটি মানুষের সাথে, দেশের সাথে, সমগ্র পৃথিবীর আর্থসামাজিক উন্নতি হয়। তাই অর্থনৈতিক ক্রিয়াকলাপের অপর নাম হবে সামাজিক ক্রিয়াকলাপ। এবার আমরা দেখি এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের কি কি বৈশিষ্ট্য। আমরা এইমাত্র বলেছিলাম যে সম্পদ উৎপাদনকারী কার্যকলাপ। তাহলে অর্থনৈতিক ক্রিয়াকলাপের মূল উদ্দেশ্য কি, সে সম্পদ সৃষ্টি করে। কিরকম, একজন কৃষক সে কৃষি ফসল উৎপাদন করে, একজন শিল্পকর্মী সে শিল্পজাত দ্রব্য উৎপাদন করে,
একজন পরিবহন কর্মী সে পরিবহনের বিভিন্ন কাজে নিযুক্ত থাকে। একজন জাহাজে কর্মচারী জাহাজে যে কাজ করে সে জলপথের জন্য, যে আকাশপথে কাজ করে বিমানে সে বিমানের পরিবহন। অর্থাৎ এই পরিবহনের মাধ্যম বিভিন্ন মাধ্যমে অর্থনৈতিক ক্রিয়াকলাপটি সাধিত হয়। এবার আসি মানব চাহিদা পূরণ। অর্থনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে মানব চাহিদা পূরণ। মানুষের চাহিদা, আমরা জানি আমরা যে কাজকর্ম করছি কেন, অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে আমরা যুক্ত রয়েছি কেন না, আমাদের চাহিদা রয়েছে। আমি প্রথমেই বলেছিলাম আমাদের প্রাথমিক চাহিদা অন্ন বস্ত্র বাসস্থান, এই তিনটে ছাড়াও আমাদের কিছু কি থাকে, সাংস্কৃতিক চাহিদা থাকে। আমাদের এই অন্ন বস্ত্র বাসস্থান এটা কিন্তু খুব ভ্যারিয়েবল, এটা খুব গতিশীল, সব মানুষের ক্ষেত্রে একই রকম নয়। তাই এই মানবিক চাহিদা পূরণের জন্য আমরা এই মানবিক চাহিদা পূরণটা কীরকম হতে পারে, আজকের দিনের আমার চাহিদা, ভবিষ্যতের চাহিদা, এই দুটো চাহিদা পূরণের জন্য অর্থনৈতিক ক্রিয়াকলাপের কিন্তু খুবই প্রয়োজন। 3 নম্বর আমরা কি বলছি, অর্থ উপার্জন। অর্থনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে কি হয়, শুধুমাত্র কি সম্পদ উৎপাদন হয় না মানুষের চাহিদা পূরণ হয়? কারণ ওই সম্পদ যখন চাহিদা পূরণ করে তেমনি কি করে, নির্দিষ্ট সময় অন্তর আমরা কি করি, একটা অর্থ পেয়ে থাকি, যেটাকে আমি কি বলেছিলাম, আমরা মাস শেষে কি পাই, মাইনে পেয়ে থাকি, এতদিন পেয়েছি। একই রকম ভাবে দেখো উন্নয়নমূলক কার্যাবলীর সঙ্গে এটি যুক্ত হয়। উন্নয়নমূলক কার্যাবলী এটি কি জিনিস, বলছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ শুধুমাত্র কি সম্পদ বা এই ধরনের নয়, এটা ছাড়াও কি হয়, উন্নয়নমূলক। ধরো সাংস্কৃতিক উন্নতি, ধরো শিক্ষা প্রতিষ্ঠান, ধরো আমাদের হসপিটাল, এই ধরনের যে উন্নতি, অর্থাৎ স্বাস্থ্য, পারিবারিক যে উন্নতি, সেই সবগুলোকে আমরা কি বলবো, উন্নয়নমূলক কার্যাবলী। আর এই উন্নয়নমূলক কার্যাবলীর মাধ্যমে কি হবে, দেশের যেমন অগ্রগতি হবে, ওই অঞ্চলের যেমন অগ্রগতি হবে, ওই রাজ্যের যেমন অগ্রগতি হবে, সমগ্র পৃথিবীরও অগ্রগতি হবে। এবং এই উন্নয়নমূলক কার্যাবলীর মাধ্যমে কি তৈরি হয়, নতুন নতুন কর্মসংস্থান হয়, নতুন নতুন কর্মসংস্থান। এই কর্মসংস্থানগুলো কি, যেমন পরিবহন, নতুন পরিবহন মাধ্যম যদি চালু হয় সেখানে প্রচুর লোক নিয়োগ করা হয়, সেটাই হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তোমরা জানো আমাদের পশ্চিমবঙ্গে তার বিভিন্ন স্টেশনের জন্য কি হবে, বিভিন্ন বিভাগীয় কার্যের জন্য কি দরকার হয়, বিভিন্ন দক্ষতা সম্পর্ক মানুষের দরকার হয়, তারা ওখানে কাজে যুক্ত হন। অর্থাৎ নতুন করে কাজের সুযোগ, নতুন নতুন অর্থনৈতিক ক্রিয়াকলাপের সুযোগ হয়, সেখানে মানুষ কি করে, মানুষকে নিয়োগ করা হয় যেটার দক্ষতা অনুযায়ী, এবং সে কি করে, তার জন্য অর্থ পারিশ্রমিক বা সে আয় করে। এইভাবে আমরা কি দেখব যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বিভিন্ন বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত। ফলে আক্ষরিক অর্থ হলো, সংজ্ঞা হলো, এবং একে সামাজিক ক্রিয়াকলাপ বলে কেন সেটা আমরা জানলাম। 3টে প্রশ্ন হলো। 4 নম্বর প্রশ্নটি বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কয়টি, 4টি বৈশিষ্ট্য। সম্পদ উৎপাদনকারী কার্যকলাপ, মানব চাহিদা পূরণ, অর্থ উপার্জন, উন্নয়নমূলক কার্যাবলী। এবার আমরা চলে আসি এই অর্থনৈতিক কার্যাবলী বা অর্থনৈতিক ক্রিয়াকলাপে প্রকৃতি কি, এর প্রকৃতি। আমরা যদি একটু আদিম যুগে চলে যাই, অর্থাৎ সভ্যতার শুরুতে, অর্থাৎ একেবারে মানব সভ্যতার শুরুতে চলে যায়, মানুষ কিন্তু তখন কি ছিল না, মানুষ তখন কিন্তু জানতো না যে কোনটি অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই কথাগুলো এসছে একেবারে আধুনিক সভ্যতার দিকে, একেবারে শুরুতে। অর্থাৎ এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের একটা বিবর্তন রয়েছে। সেই বিবর্তনটা কিরকম, আগে মানুষ কি করত, তার উদ্দেশ্য ছিল কি, সে খাদ্য সংগ্রহ করত, খাদ্য সংগ্রহ বা শিকারী হিসেবে। একেবারে প্রিমিটিভ মানুষ, অর্থাৎ যারা প্রাচীন মানুষ, যারা আদিম মানুষ, তাদের কাজ ছিল খাদ্য সংগ্রহ করা, একেবারে আদি পর্বে। এই আদি পর্বে খাদ্য সংগ্রহ করত, এবং কখনো কখনো যদি বনভূমি থেকে করত, ফলমূল সংগ্রহ করত, আবার কখনো তারা কি করত, সমুদ্রের জলরাশি থেকে বিভিন্ন জীব শিকার করে
খাদ্য হিসেবে গ্রহণ করে। আমি একেবারে যে অংশটা বলছি সেটা হচ্ছে আদি পর্ব, মানুষের জন্ম লগ্ন এরকম অবস্থা যখন তারা আদিম ছিল, ঠিক খ্রিস্টপূর্ব 35,000 বছর আগেকার ঘটনা যদি আমরা দেখি, তখন থেকে অর্থনৈতিক ক্রিয়াকলাপের শুরু হয়। 35,000 খ্রিস্টপূর্ব অর্থনৈতিক ক্রিয়াকলাপ শুরু। অর্থনৈতিক ক্রিয়াকলাপটি কি? যখন মানুষ বাড়তে শুরু করলো আর যে অঞ্চলে মানুষ বাস করছে সেই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ অর্থাৎ খাদ্য সংগ্রাহক হিসেবে বনভূমি বা সমুদ্র থেকে তাদের খাদ্য সংগ্রহ অভাব হচ্ছে, তখন তারা কি করলো? ভবিষ্যতের জন্য প্রাণী এবং উদ্ভিদকে তারা গ্রাহস্থকরণ করলো। অর্থাৎ তারা যেখানে বাস করে, তারা যেখানে বসবাস করছে, সেই বসবাসের সঙ্গে বিভিন্ন প্রাণীকে বা উদ্ভিদকেও তারা কি করতে প্রতিপালন করতে শুরু করে। এটা হলো তাদের অর্থনৈতিক কার্যক্রমের একেবারে শুরু। এবং এর পরবর্তী পর্যায়ে আমরা কি দেখব? সেটি প্রায় খ্রিস্টপূর্ব 6,000 বছর পূর্বে। তখন আমরা দেখলাম কি ধীরে ধীরে কৃষি এবং পশুপালন শুরু হলো। এটাই হলো অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রথম অবস্থা, কৃষি এবং পশুপালন। কৃষিকাজ কাকে বলবে? কৃষি কথাটি কি? এটা কি প্রকৃতি? এটা কি প্রকৃতিতে? আমরা প্রকৃতিতে জানি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের উদ্ভিদ জন্ম। মানুষ তার বুদ্ধি বলে তারা কি করলো? ওই বিশেষ ধরনের উদ্ভিদকে পরিচর্যার মাধ্যমে অর্থাৎ নিজের বুদ্ধি দিয়ে পরিণত জল এবং বা তার পরিমিত চর্চা করে, অর্থাৎ তাকে যদি জেনেটিক্যালি তবে কী করলো? নিজের মতো করে তৈরি করলো, যাতে তার থেকে যে ফল বা ফুল বা যে শেকড় সে সংগ্রহ করবে তার ভবিষ্যতের খাদ্যাভাব হলে সেটা সে কী করবে? সংগ্রহ করতে পারে। একই রকমভাবে যে পশু শিকার করত, সেই পশুগুলোকে একেবারে মেরে সঙ্গে সঙ্গে না খেয়ে কিছু পশুকে সে ভবিষ্যতের জন্য কী করলো? বাঁচিয়ে রাখত। শুধু তাই না, স্বাভাবিক নিয়মে, প্রকৃতির নিয়মে সেই পশুগুলোর সংখ্যা কী হতে লাগলো? বাড়তে লাগলো। তখন মানুষ দেখলো কি একে যদি আমি বাঁচিয়ে রাখি তাহলে কী হবে? আমার ভবিষ্যতের জন্য খাদ্য সরবরাহ হবে। এইভাবে এই বিবর্তনের মাধ্যমে, অর্থনৈতিক কাজের বিবর্তনের মাধ্যমে কী ছিল? ফলমূল সংগ্রহকারী থেকে বা শিকারকারী থেকে কৃষিকাজের সূচনা হয় এবং ওই জমিতেও পশুপালনের শুরু। এর পরবর্তী পর্যায়ে সেটি কি না 2000 অর্থাৎ খ্রিস্টপূর্ব 2000 সেই সময় যদি আমরা দেখি, তখন আমরা কি দেখব? ধীরে ধীরে শিল্প অর্থাৎ দ্বিতীয় স্তর শুরু হয়। কৃষির পর কি এসেছে? শিল্প। শিল্প তোমরা জানো যে শিল্প হলো এমন একটি জিনিস যেটি প্রকৃতি প্রদত্ত দ্রব্য। যেমন তোমরা খুব ভালো করেই জানো, আমরা যে ভাত খাই সেটি কিন্তু গাছ থেকে পাওয়া যায় না। গাছ থেকে আমরা কীটা পাই? ধানের গাছ থেকে, ধানের গাছ বলছি আমি, তার মানে গাছ থেকে আমরা ধান পাই, ধান থেকে আমরা চাল, চালকে সিদ্ধ করে আমরা ভাত। তাহলে এই যে প্রসেসিং, অর্থাৎ এখানে একটা জিনিস চলে এলো, অর্থাৎ মানুষের ক্রিয়াকলাপ ছাড়া শিল্প হতে পারবে না। কৃষিও যেমন না, পশুপালন না, তেমনি শিল্প। তাই দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ, যাতে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হলো কি? শিল্প। অর্থাৎ এখানে যান্ত্রিক সভ্যতার যুগ চলে গেল। এই যন্ত্রের আবিষ্কার হলো, তাহলে মানুষের কায়িক শ্রম, পশু শ্রম থেকে ধীরে ধীরে সেটা কি হলো? যান্ত্রিক সভ্যতার মধ্যে আমরা প্রবেশ করেছি। তখনই শুরু হয়ে গেল কি? দ্বিতীয় স্তর। এইবার আসি শিল্পতে, শিল্পজাত দ্রব্য উৎপাদন হচ্ছে। তুমি মনে করো তুমি বাড়ি তৈরি করবে কোথায়? তোমার বাড়ি কলকাতা। তোমার বাড়ি তৈরি করতে গেলে কী লাগবে? স্টিল লাগবে, আয়রন অ্যান্ড স্টিল। আয়রন অ্যান্ড স্টিল কোথায় তৈরি হয়? দুর্গাপুর নিয়ারেস্ট অথবা জামশেদপুর। এবার ওখান থেকে স্টিল কী করে আসবে? তারা উৎপাদন করছে। অতএব দেখো এবার তৃতীয় স্তর, ব্যবসা বাণিজ্য। যদিও আমরা এটাকে তৃতীয় স্তর বলছি, এখান থেকেই শুরু হবে পরিষেবা অর্থাৎ পরিবহন। এই পরিবহনের মাধ্যমেই শিল্পজাত দ্রব্য কোথায় আসবে? উপভোক্তার কাছে আসবে, অর্থাৎ যে গ্রহীতা, যে এটা কিনবে, যে বায়ার, তার কাছে আসবে। এবার তাহলে কী হবে? কাউকে বিক্রি করতে হবে। তাহলে শিল্পকেন্দ্র থেকে বিক্রি করা শিল্পজাত দ্রব্য আমি কিনে আমার বাড়ি তৈরি করব। এখানেই কী হবে? তাহলে ইন্টারাকশন বিটুইন বায়ার্স অ্যান্ড
সেলার্স দুজনের মধ্যে ইন্টারাকশন হয়, এর মাধ্যমে শিল্প হয়। এবার আজকে আমরা কি ব্যবসা বাণিজ্য, এটা যার মধ্যে পরিবহন দেখলাম, শিল্প এবং পরিবহন দুটো খুব ছোট। একই রকম ভাবে আসছে নব্য পরিষেবা। এবার আমরা দেখছি নব্য পরিষেবাটা কি, যেটি চতুর্থ স্তর। বলছে পরিবহনের পরেও যদি আমরা দেখি তারপরেও কিন্তু সম্পূর্ণতা প্রাপ্ত হচ্ছে না। সেই নব্য স্তরটা কি তোমরা ভালো করে জানো, আমাদের সেক্টর 5 কলকাতার তোমরা নাম শুনেছো না, সেখানে কি হয়, তথ্য প্রযুক্তি ইনফরমেশন সেন্টার, আইটি সেক্টর। তো ইনফরমেশন টেকনোলজি, এই যে তথ্য প্রযুক্তি সেন্টার, এটার কাজ কি না, বিভিন্ন তথ্যের মাধ্যমে বিভিন্ন ধরনের দ্রব্য তৈরি করা বা তার আনুষঙ্গিক বিভিন্ন তথ্য সরবরাহ করা, যাতে শ্রমিক সেটাকে সুন্দর করে তৈরি করতে পারে। একই রকম ভাবে আমরা দেখব অতিনব্য পরিষেবা, অর্থাৎ সর্বশেষ পর্যায়ে যাকে আধুনিক কাল, মানে আদি পর্ব থেকে আধুনিক কাল পর্যন্ত, এই পঞ্চম স্তর পর্যন্ত আমরা কি দেখব, অতিনব্য স্তর। যেই অতিনব্য স্তরের মধ্যে আমরা কি দেখতে পাবো না, এই অতিনব্য স্তরের মধ্যে কি না, দেশ পরিচালনা করার জন্য কি দরকার হয়, আমলাদের দরকার হয়। কি তারা নিয়ম কানুন তৈরি করে, প্রশাসনিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে এই যে নিয়ামকরা থাকে, এই নিয়ামকদের কাজ কি, তারা নীতি নির্ধারণ করে। তোমরা ভালো করে জানো আমাজন দেখতে বিরাট পরিষেবা, এই পরিষেবার যিনি প্রধান তাকে কি বলে বলতো, সিইও, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও। আমরা এই টার্মটা খুব শুনেছি। তাহলে দেখো তোমার অবজেক্টিভে আসতে পারে হোয়াট ইজ সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার, মানে চিফ এক্সিকিউটিভ অফিসার, অর্থাৎ তিনি হলেন এর সর্বপ্রধান। তার কাজ কি, তিনি এটাকে পরিচালনা করার জন্য যে বিভিন্ন স্তর আছে তার মধ্যে কি করবেন, সংযোগ সাধন করবেন। তিনি কি করবেন, উপদেষ্টা কমিটির সর্বপ্রধান, অর্থাৎ উপদেষ্টা কমিটি। এই উপদেষ্টা কমিটির কাজ কি না, উপদেশ অনুযায়ী, উপদেশ মানে কি, নীতি নির্ধারণ অনুযায়ী কাজটি সম্পাদন হয়। ঠিক একইভাবে তুমি জানো, যেমন খুব কারেন্ট কথা নিয়ে আমি বলি, যে কোনো একটা ওষুধ, যেমন কোভিড-19 যদি নিরামক কিছু তৈরি হয়, তো সেটাকে সার্টিফাই করবে, মানে কি, যার নীতি নির্ধারক যারা এটাকে সার্টিফাই করবে কি এটি মানুষ ব্যবহার করলে মানুষের কোনো ক্ষতি হবে না। তাহলে এই ক্ষেত্রে দেখো একটা জিনিস তুমি খেয়াল করো, এই অর্থনৈতিক ক্রিয়াকলাপে যদি আমি হায়ারার্কিটা তৈরি করি, তাহলে এটা অনেকটা না পিরামিডের মতো। দেখো একেবারে প্রাথমিক পর্বে যেটা কৃষি বা পশুপালন, সেখানে যতজন মানুষ নিয়োগ থাকবে, ঠিক একইভাবে শিল্পতে তার চেয়ে কম, এইভাবে ক্রমান্বয়ে একেবারে উপরের স্তরে, দ্যাট ইজ অতিনব্য স্তর, সেই অতিনব্য স্তরের মধ্যে দিয়ে আমরা কি দেখবো, সংখ্যাটা অনেক কমে যায়। অর্থাৎ এই অর্থনৈতিক ক্রিয়াকলাপে নিযুক্ত মানুষের সংখ্যা বা শ্রমিকের সংখ্যা আস্তে আস্তে অতিনব্য স্তরে গিয়ে কমে। যদিও আমরা বলছি যে অতিনব্য স্তর বা নব্য পরিষেবা বা অতিনব্য পরিষেবা, এই শব্দগুলো কিন্তু একেবারে অত্যাধুনিক, অর্থাৎ বিংশ শতাব্দীর শুরুতেও নয়, কিন্তু বিংশ শতাব্দীর শুরুতেও কিন্তু আমরা এই নব্য বা অতিনব্য কথাটা ছিলাম না। কোথায় আছি আমরা না, একেবারে ধরো একবিংশ শতাব্দীর মধ্যে আমরা এটাকে খুঁজে পাবো, এবং এটার একটা গুরুত্ব বর্তমানে দিন দিন ধরে বেড়ে চলেছে। এবং এই গুরুত্ব কারণ জনসংখ্যা পৃথিবীতে যেভাবে বাড়ছে, যে ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি, যে ধরনের চাহিদা বেড়ে যাচ্ছে সম্পদের, যে ধরনের দ্রব্য বাড়ছে, তাতে সব মানুষের খাওয়া পড়ার মধ্যে যদি রাখতে হয়, সুস্থভাবে যদি জীবনযাপন করতে হয়, তাহলে এই ধরনের স্তর বা এই ধরনের পরিষেবা আমাদের প্রয়োজন আছে। অর্থাৎ এখন একটা অংশ আমরা আলোচনা যেটা করলাম, সেটা কি, তাহলে অর্থনৈতিক ক্রিয়াকলাপের বিবর্তন, কিভাবে অর্থনৈতিক ক্রিয়াকলাপ একেবারে অতিনব্য স্তরে এসে পৌঁছেছে। এতক্ষণে আমরা বুঝতে পেরে গেছি যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ তাহলে কতগুলো শ্রেণীতে নিশ্চয়ই ভাগ থাকছে, অর্থাৎ 1, 2, 3, 4 ও 5। এই অর্থনৈতিক ক্রিয়াকলাপগুলোকে আমরা যদি এর প্রকৃতিটা কেমন হবে আমরা যদি দেখি, এর প্রকৃতি কী হবে না, এটা বিবর্তনের মাধ্যমে হয়েছে, এটি বিবর্তনের মাধ্যমে এই পর্যায়ে এসেছে। এই বিবর্তনটা কি বললাম আমরা
আদিম যুগ থেকে এখনকার পর্যন্ত, এবং এই বিবর্তনের মাধ্যমেই অর্থনৈতিক ক্রিয়াকলাপ চলছে। এবার আসছি গতিশীলতা। এই গতিশীলতাটা কি? তোমরা সম্পদের গতিশীলতা ক্লাসিক্যালে পড়েছো। তো গতিশীলতা হচ্ছে কি, এই ধরনের জিনিস। আগে মানুষ কোনো একটা বস্তুকে একটা কাজে ব্যবহার করে, তুমি ভালো করেই জানো, খনিজ তেল আগে আলো জ্বালানোর কাজে ব্যবহার হতো, কয়লাকে কী করার জন্য, আলো জ্বালানোর কাজে অথবা রান্নার কাজে ব্যবহার করা হতো। এখন সেখান থেকে কি হয়েছে, খনিজ তেল থেকে কম করে 520টি উপজাত দ্রব্য আমরা তৈরি করি, যার 520 রকম ব্যবহার আমরা দেখতে পাই। তাহলে একটাই বস্তু তার ব্যবহারিক গুণকে আমরা কি করেছি, বৃদ্ধি করেছি। সেটি কার মাধ্যমে? এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে। এবং এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ এই নব্য এবং অতিনব্য স্তর, এই স্তরগুলো যদি সৃষ্টি না হতো তাহলে কিন্তু এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের গতিশীলতা আমরা অনুভব করতে পারতাম না, এবং সেখানে চাহিদা এবং যোগানের মধ্যে যে সামঞ্জস্য, মানুষের বিপুল চাহিদা এবং প্রকৃতি থেকে যে চাহিদার যোগান, সেই যোগানের মধ্যে আমরা কখনো কী করতে পারতাম না, ভারসাম্য আনতে পারতাম না। তা এই ভারসাম্যের জন্যই কিন্তু কি দরকার, অতিনব্য এবং নব্য স্তরের প্রয়োজন হচ্ছে। এবার আসি আমরা কি, মানুষ এবং প্রকৃতি। মানুষ প্রকৃতি কি? দেখো, মানুষের প্রচুর চাহিদা, প্রকৃতি কিন্তু তোমাকে তোমার চাহিদা অনুযায়ী সব দিচ্ছে। অর্থাৎ মানুষ চাইলেই সব কিছু প্রকৃতি থেকে সংগ্রহ করতে কিন্তু পারে না। অর্থাৎ প্রকৃতি সব জায়গায় সব সম্পদ সে একেবারে মানুষের হাতে পৌঁছে দিচ্ছে না। এর কারণ তোমরা জানো, কিছু কিছু সম্পদ আছে যেগুলো একটা নির্দিষ্ট অঞ্চলে কেন্দ্রীভূত, তোমরা জানো। যেমন লোহা খনিজ সব দেশে পাওয়া যায় না, যেমন ইউরেনিয়াম সব দেশে পাওয়া যায় না, পারমাণবিক শক্তির কাঁচামাল, যেমন খনিজ তেলও সব দেশে পাওয়া যায় না। সেটা আমরা ভালো করেই অনুভব করি, আমরা ভারতীয়। আমাদের দেশে যত খনিজ তেলের চাহিদা, তার বেশিরভাগটাই কিন্তু বিদেশ থেকে আমদানি করতে হয়, একই কারণ। অর্থাৎ মানুষ এবং প্রকৃতি এই দুটোর সামঞ্জস্য পূর্ণ না হয়, আমাদের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মাধ্যমে সেটাকে কী করতে হচ্ছে, সামঞ্জস্য করতে হচ্ছে। এবার আসি ব্যক্তি নিরপেক্ষতা, অর্থাৎ ব্যক্তি সাপেক্ষে নিরপেক্ষ। অর্থাৎ আমি নিরপেক্ষ, মানুষ কিন্তু নিরপেক্ষ। আমরা যতই নিজেরা বলি না কেন যে মানুষ এই অতিনব্য স্তরে পৌঁছে গিয়ে প্রকৃতিকে একেবারে নিজের মুখে করে ফেলেছে, আমরা এই শব্দ ব্যবহার করে ফেলি, কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা বলতে পারি যে উই আর মোস্টলি ডিপেন্ড অন এনভায়রনমেন্ট। আমরা পরিবেশের উপর সর্বদাই নির্ভরশীল। সেটা কোভিড-19 আমাদের বুঝিয়ে দিয়েছে যে এত মানুষ সারা পৃথিবীতে কিন্তু মানুষ চেষ্টা করছে, কিন্তু সেই ভাইরাসকে আমরা এখনো পর্যন্ত নিজেদের আয়ত্তে আনতে পারছি না। অর্থাৎ ব্যক্তি নিরপেক্ষতা, ব্যক্তি এখানে কিন্তু নিরপেক্ষ, ব্যক্তি এখানে কিন্তু সাপেক্ষ নয়। অর্থাৎ প্রকৃতি দ্বারা আমরা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত। এবার আসছি আমরা মানব উন্নয়ন। এই মানব উন্নয়ন কি? এত কিছু সত্ত্বেও মানব উন্নয়নের মাধ্যমে কি চলছে না, অর্থনৈতিক ক্রিয়াকলাপের সুযোগ বেড়ে চলেছে এবং মানুষ বিভিন্ন ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত হচ্ছে। এইভাবে আমরা কি পেলাম, অর্থনৈতিক ক্রিয়াকলাপের প্রকৃতি, নেচার। একইভাবে আমরা পাব অর্থনৈতিক ক্রিয়াকলাপের লক্ষ্য কি, অপর একটি প্রশ্ন। লক্ষ্যটা কি না, সম্পদের বন্টন আর সম্পদের ব্যবহার, দুটি করেছে। সম্পদের বন্টন আর সম্পদের ব্যবহার। সম্পদের বন্টন সর্বত্র সমান নয়, অর্থাৎ সম্পদ তুমি চাইলেই সমানভাবে পাবে না। আর সম্পদের ব্যবহার এমনও হতে পারে কি আমরা পৃথিবীর সমস্ত সম্পদকে ব্যবহারের মতো পরিবেশ তৈরি করতে পারি। অর্থাৎ পরিবেশ তৈরি না হয়, কিছু সম্পদ এখনো কি রয়েছে, অনাবিষ্কৃতও যেমন রয়েছে, একই রকমভাবে কি হয়ে গেছে, আমরা আবিষ্কার করার পরও তাদের ব্যবহারিক উপযোগী যন্ত্র তৈরি করতে পারি। সেই জন্য এই দুটি হলো তাহলে কি আমাদের লক্ষ্য। এবার আমরা এই বিভিন্ন প্রকৃতি অর্থাৎ ক্রিয়াকলাপের প্রকৃতি এবং মানুষের যে শ্রমিক অর্থাৎ যারা নিযুক্ত রয়েছে, এর ভিত্তিতে আমরা
সমগ্র অর্থনৈতিক ক্রিয়াকলাপকে 5টি স্তরে ভাগ করে। এই স্তরে ভাগ করার ক্ষেত্রে আমরা যে অর্থনীতিবিদদের নাম প্রথম মনে করব তার নাম ক্লার্ক এবং ফিশার। তারা প্রথমে 3টি ভাগে ভাগ করেছে, কি প্রাথমিক স্তর বা প্রাথমিক ক্রিয়াকলাপ, দ্বিতীয় স্তর বা গৌণ ক্রিয়াকলাপ, তৃতীয় স্তর বা প্রগৌণ ক্রিয়াকলাপ। যদিও প্রাথমিকভাবে আমরা বললাম প্রাথমিক স্তর হিসেবে কি কাকে আমরা ধরলাম প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপ হিসেবে দেখবো আমরা কি কৃষিকাজ। অর্থাৎ এই প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপের ক্ষেত্রে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাবো? এই প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপের মধ্যে আমরা কি পাবো? মানুষের প্রাথমিক চাহিদা পূরণ অর্থাৎ খাদ্য, সেটা প্রাথমিক স্তর থেকে পেয়ে থাকে। দ্বিতীয় কি পাবো? প্রকৃতির সঙ্গে নিবিড় সম্পর্ক। আমরা প্রকৃতি থেকেই কিন্তু এই উদ্ভিদ বা উদ্ভিদের মাধ্যমে আমরা এই ফসলটা উৎপাদন করবো, অর্থাৎ প্রকৃতির সঙ্গে এটা অধিক নিবিড়ভাবে সম্পর্কযুক্ত। অর্থাৎ প্রকৃতির উপর আমরা অনেকখানি নির্ভর করে আছি এবং উদ্ভিদ এবং প্রাণী রাষ্ট্র করে। আমরা এগুলোকে কি করবো? উদ্ভিদ এবং প্রাণীর মাধ্যমে এই কাজ আমরা করে থাকি। এটি পৃথিবীর প্রাচীনতম অর্থনৈতিক ক্রিয়াকলাপ, অর্থাৎ এটি হলো প্রাথমিক তথা প্রাচীনতম অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এটি কি কৃষি। এটি জীবিকা সত্তা ভিত্তিক। জীবিকা সত্তা ভিত্তিক কি? সাবসিস্টেন্স। মানুষ কোনো কাজ যখন করে সেই কাজটা কি হয়? প্রথমে নিজের জন্য করে, অতিরিক্তটা সে কি করে? তার অতিরিক্ত দ্রব্য বিক্রি করে সে অন্য কিছু সংগ্রহ করে তার চাহিদা অনুযায়ী। তো জীবিকা সত্তা ভিত্তিক কথার অর্থ হলো মানুষ তার নিজের প্রয়োজনে যখন করে সেটি হলো জীবিকা সত্তা। অর্থাৎ কৃষিটা বেশিরভাগ অংশই হবে কি? জীবিকা সত্তা। গৌণ বা গৌণের কাঁচামাল সরবরাহ, অর্থাৎ গৌণ অর্থনৈতিক ক্রিয়াকলাপ যখন সৃষ্টি হলো, অর্থাৎ কৃষির উপর নির্ভর করে কি হলো? কৃষিভিত্তিক শিল্প। তাই বলছে গৌণের কাঁচামাল সরবরাহ। আমরা যদি কার্পাস বয়ন শিল্পের কথা ভাবি, অর্থাৎ আমরা যে জামা কাপড় পরি সেটা কি থেকে আসে? কার্পাস বা তুলো উৎপাদন করা হয়, যন্ত্রে নিয়ে গিয়ে কাপড় তৈরি হয়, তার থেকে আমরা কাপড় তৈরি করে নিজের মতো করে তৈরি করার পর সেলাই করে সেটাকে আমরা নিজের পোশাক হিসেবে করি। অর্থাৎ এটা গৌণের কাঁচামাল। গ্রাম ভিত্তিক ক্রিয়াকলাপ, অর্থাৎ পৃথিবীতে যে বিশাল চাহিদা রয়েছে, তো এই চাহিদা যোগান দেওয়ার জন্য কি দরকার হবে? জমির দরকার। আর এই জমিটা কোথায় পাবো আমি? গ্রামাঞ্চলে বা গ্রাম ভিত্তিক। সর্বাধিক মানুষের পেশা। তাহলে অর্থনৈতিক ক্রিয়াকলাপে প্রাথমিক স্তরে সবচেয়ে বেশি মানুষ পেশা হিসেবে নিয়োগ রয়েছে। আমরা যদি ভারতের উদাহরণ দিই, তো ভারতের এক সময় 65% ছিল, সেটি একটু কমে এখন হয়েছে কত? 49 থেকে 58% মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। এটি হলো শ্রমভিত্তিক, অর্থাৎ কায়িক শ্রম বা পশু শ্রম দিয়ে কি করা হয়? কৃষিকার্য করা হয়। এটি অনেকটা ঝুঁকিপূর্ণ। আমরা আগের পয়েন্টে বলেছিলাম এটি প্রকৃতি নির্ভর, অর্থাৎ খরা বন্যার সঙ্গে এর একটা ওতপ্রোত সম্পর্ক আছে। তার জন্য এটা কি হবে? খুব ঝুঁকি। কোনো সময় ফসল হতেও পারে, ফসল নাও হতে পারে। এবার বলছে এটি জমি নির্ভর। জমি নির্ভর কথাটার অর্থ কি? জমি যদি উর্বর হয় তাহলে ফসল ভালো হবে, যদি অনুর্বর হয় তাহলে ফসল ভালো হবে। অর্থাৎ উৎপাদন ক্ষমতা জমির উপর নির্ভর করবে। এবার হচ্ছে চিরাচরিত দক্ষতা। আমরা কৃষিতে যে ধরনের দক্ষতা বা টেকনোলজি অ্যাপ্লাই করি সেটা কি? কনভেনশনাল এনার্জি, অর্থাৎ চিরাচরিত। আর এটা কি হয়? লাভবান। এই চিরাচরিত শক্তি প্রয়োগের মাধ্যমে এখন কৃষিতে অনেকটা অর্থকরী করা হচ্ছে, অর্থাৎ লাভবান পর্যায়ে কৃষিটা এসেছে। সম্পদের অসম বন্টন। কৃষির ক্ষেত্রে সম্পদকে কি করা হয়? সমানভাবে বন্টন করা যায়। এবার আসি আমরা এই ধরনের শ্রমিককে আমরা ভূগোলের ভাষায় বা অর্থনীতির ভাষায় কি বলি? এদের কি বলা হয়? লাল কলার শ্রমিক। অর্থাৎ তোমার প্রশ্ন কি আসবে? কৃষিকাজে নিযুক্ত শ্রমিককে কি বলা হয়? লাল কলার শ্রমিক। তাহলে প্রাথমিক স্তর থেকে কি আসতে পারে? কৃষিকে প্রাথমিক স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয় কেন? সীমাংশের প্রশ্ন। কৃষিকে প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপ বলা হয় কেন বললে আমরা এই পয়েন্টগুলো এক্সপ্লেন করব। কৃষিতে যে শ্রমিক নিয়োগ থাকে তাদের কি বলা হয়? তাদের লাল কালার শ্রমিক বলা হয়। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে যাচ্ছি, গৌণ স্তর বা দ্বিতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপে যুক্ত শ্রমিক। এর সঙ্গে কার সম্পর্ক রয়েছে? শিল্প। দ্বিতীয় স্তরে কি রয়েছে? শিল্প। অর্থাৎ শিল্পকর্মী
কে আমরা কি বলছি গৌণ স্তর। এটা কি স্থায়ী সম্পদ সৃষ্টি করে আর কি করে ভোগ্য পণ্যের চাহিদা পূরণ করে। প্রকৃতির থেকে এরা খুব বিচ্ছিন্ন, অর্থাৎ এগুলো করতে গেলে তোমাকে কি করতে হবে, শহরাঞ্চলে বা শহর নিকটবর্তী অঞ্চলে অথবা একটা কৃত্রিম পরিবেশের মধ্যে বিভিন্ন যন্ত্রের সাহায্য নিয়ে তোমাকে করতে হবে। সম্পদের একত্রীকরণ এবং প্রক্রিয়াকরণ, তাহলে প্রকৃতি থেকে আমরা সম্পদ আহরণ করব, বিভিন্ন সম্পদকে এক জায়গায় করে তাকে প্রক্রিয়াকরণের মাধ্যমে তার উৎপাদন করব। আর কি করি আমরা, একে রূপান্তর করো। উদাহরণ নাম দেখো, আকরিক লোহা, কয়লা, ম্যাঙ্গানিজ মিশিয়ে কি তৈরি করব আমরা, স্টিল তৈরি করব। তো এটা কি হলো, তাহলে বস্তুটি রূপান্তর হলো। এবার কি হচ্ছে, এটি প্রাথমিকের পরবর্তী, অর্থাৎ প্রাথমিকভাবে খনি শ্রমিক, সেও কিন্তু প্রাথমিক স্তরে খনি থেকে বা খনিজ দ্রব্য থেকে দ্বিতীয় পরে কি হলো, প্রাথমিকের পরবর্তী, অর্থাৎ খনি থেকে উৎপাদিত দ্রব্য দ্যাট ইজ খনিজ পদার্থ, সেটা পরের স্তরে গিয়ে সেটি কি হলো, শিল্পে ব্যবহার করে শিল্পজাত দ্রব্য তৈরি হলো। তাই একে আমরা কি বলছি, পরবর্তী, অর্থাৎ সেকেন্ডারি। So it's a primary, it's a secondary, and it's tertiary, and then quaternary, and then quinary. অর্থাৎ এই পাঁচটিকে আমরা পাঁচ ভাগে নামকরণ করছি, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, নব্যস্তরকে আমরা কি বলছি, কোয়াটারনারি, এবং অতি নব্যকে আমরা কি বলছি, কুইনারি। শ্রমশিল্প বিকশিত হয়, এতে শ্রমশিল্প বিকশিত হয়, এটি শহর ভিত্তিক উন্নত দেশের পেশা, অর্থাৎ উন্নত দেশগুলিতে শিল্পের পরিকাঠামো বেশি দেখা যায়। ভারতের ক্ষেত্রে আমরা যেমন দেখলাম, কৃষিতে যখন 49 থেকে 58%, শিল্পের ক্ষেত্রে সেটি মাত্র 12%, যদিও অনেকটা বেশি ছিল, আস্তে আস্তে শিল্পের পেশাটি কমে যাচ্ছে। এটি প্রযুক্তি এবং মূলধন নির্ভর, এটি প্রযুক্তি এবং মূলধন নির্ভর। এই প্রযুক্তি কথাটি কিন্তু আমরা চলে আসবে কোথায়, প্রগৌণ এবং নব্যস্তরের মধ্যে। জলশক্তির গুরুত্ব, শিল্পে জলশক্তির গুরুত্ব বেশি হয়, বর্জ্য পদার্থ নির্গত হয়, অর্থাৎ এর একটা ডিমেরিটস দেখো, শিল্প থেকে বিভিন্ন বর্জ্য পাওয়া যায়, যে বর্জ্যটা পরিবেশ দূষণ করে এবং কর্মসংস্থান বৃদ্ধি পায়। শিল্পতে প্রচুর মানুষ নিয়োগ করা যায় এবং প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রচুর মানুষ নিয়োজিত হয়। জীবনযাত্রার মান উন্নয়ন, এর ফলে শিল্প হলে কি হয়, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন ঘটে। এই দুটোর ক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, ভারতের পরিপ্রেক্ষিতে কি দেখব, ভারতের 59.9% জিডিপি, এবং জিডিপি হচ্ছে 18.18%, আর 59% মানুষ কৃষির উপর নির্ভরশীল। একই রকম ভাবে শিল্পের জিডিপি কত হচ্ছে, 7.6, গ্রস ডোমেস্টিক প্রোডাকশন যেটিকে আমরা বলি জিডিপি, সেটি কত, 7.6 শিল্প থেকে আসে। এবার চলে যাচ্ছি আমরা প্রগৌণ স্তর, যেটাকে আমরা কি বলেছিলাম, কি পরিবহনের মাধ্যমে হবে, যেটাকে আমরা বলছি ব্যবসা বাণিজ্য। তাহলে শিল্প শ্রমিক, তার একটা রং থাকবে, তাকে আমরা কি বলবো, নীল কলার শ্রমিক, নীল, ব্লু কালার, এটা তাহলে রেড কালার, এটাকে কি বলবে, ব্লু কালার। এবার আসছি আমরা প্রগৌণ স্তর। প্রগৌণ স্তর কাকে বলবে, যেটাকে আমরা ব্যবসা বাণিজ্য। তাহলে কৃষিজ পণ্য, শিল্পজ পণ্যকে আমাকে কি করতে হবে, চাহিদাপূর্ণ অঞ্চলে পৌঁছে দিতে হবে, অর্থাৎ বাজারে। সেখানে গিয়ে কি করতে হবে, তাহলে এই যে পৌঁছে দেওয়ার জন্য যেমন পরিবহনের প্রয়োজন, তেমনি বাণিজ্য বা ব্যবসা বাণিজ্যের মাধ্যমে এটি ঘটবে। এটি কি হতে পারে, কাজ ব্যক্তিগত হতে পারে, সরকারিভাবে হতে পারে। এটি অস্পর্শযোগ্য বস্তুর উপর প্রাধান্য দেওয়া হয়, এতে উৎপাদন বৃদ্ধি পায়, অর্থনৈতিক উন্নতি হয়, বাজার নির্ভর, অর্থাৎ বাজারের চাহিদার উপর এটি নির্ভর করে। প্রসার অধিক, বুঝতেই পারছো, যতই আমরা উন্নত স্তরের দিকে যাব, উন্নত দেশের ক্ষেত্রে প্রসার আমরা অধিক দেখব। এই প্রগৌণ স্তরের মধ্যে যারা পড়ে, যারা খুচরো পাইকারি বিক্রি করে, খুচরো বিক্রেতা, পাইকারি বিক্রেতা, মুচি, রাজমিস্ত্রি, এরা প্রত্যেকেই কিন্তু এই প্রগৌণ স্তরের মধ্যে আসছে। আন্তঃসম্পর্কের উপর গুরুত্ব দেওয়া হয়। আন্তঃসম্পর্কটা কিরকম, ডিপেন্ডেন্ট, অর্থাৎ প্রাথমিক এবং গৌণ যদি না থাকে, তাহলে কিন্তু প্রগৌণ স্তরের কথা আমরা ভাবতেই পারি না। তাই প্রথম এবং দ্বিতীয় উপর নির্ভরশীল, প্রগৌণ স্তরটি প্রথম এবং দ্বিতীয়ের উপর নির্ভরশীল।
এতেও কর্মসংস্থান সৃষ্টি হয়, মানুষের চাকরির সুবিধা হয়, এতে আয় বৃদ্ধি হয়, চাহিদাও বৃদ্ধি করে। এইরূপ শ্রমিকদের আমরা কি করব, গোলাপি কালার শ্রমিক, গোলাপি কালার। এবং এতে জিডিপি কত হলো না 52%। এবার এই ক্ষেত্রে আমরা দেখি নব্য স্তর, চতুর্থ স্তর, এটিকে আমরা কি বলবো, সেবামূলক ক্ষেত্র। এতক্ষণ আমরা যে তিনটে অংশ ছিলাম বা তিনটে স্তরের মধ্যে ক্রিয়াকলাপের মধ্যে একেবারে প্রকৃতির সঙ্গে নিয়ে, প্রকৃতির উপর নির্ভর করা থেকে প্রকৃতি এবং মানুষের সংস্কৃতির সঙ্গে, পরেরটাতে আমরা দেখলাম প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, এবং চতুর্থ নম্বরে আমরা দেখব কি সেবামূলক ক্ষেত্র। এক্ষেত্রে কিন্তু আমরা এমনও দেখতে পারি কি যাকে আমরা চাক্ষুষ কোনো দেখতে পাবো না। যেমন এই মুহূর্তে আমরা যে কাজটি করছি, অর্থাৎ তোমাদের সঙ্গে আমি বিভিন্ন বিষয় নিয়ে যে আলোচনা করছি, এটা কি কোনো চাক্ষুষ বা এটাকে কি স্পর্শ করা যাবে? যাবে। অর্থাৎ এই ধরনের কাজে যারা নিযুক্ত রয়েছে, সেবামূলক কাজ, যেন এই মুহূর্তে যারা, যে ডাক্তার, যে নার্সরাও রোগীদের সেবা করে চলেছে, এক্ষেত্রে যারা পরিবহনের কাজ সেবামূলক, যারা অন্য বিভিন্ন রকম কার্যাবলীর মাধ্যমে আমাদের বিভিন্ন রকম সেবা করে চলেছে, তাদের আমরা কি বলবো, সেবামূলক ক্ষেত্রে নিয়োগ। অর্থাৎ তোমার ছোট্ট একটা প্রশ্ন আসতে পারে, শিক্ষাদান এটি কি ধরনের সেবা, এটি কি ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ? তুমি কি লিখবে, এটি নব্য স্তরের ক্রিয়াকলাপ। উচ্চ শিক্ষিত মেধাবী শ্রমিক, এতক্ষণ কিন্তু একটা নতুন শব্দ আমরা পেলাম কি, নব্য স্তরে যদি ক্রিয়াকলাপে নিযুক্ত হতে হয় তোমাকে উচ্চ শিক্ষিত এবং মেধাবী হতে হবে সেই শ্রমিক। উন্নত দেশে সর্বাধিক, যেমন ইউকেতে যদি আমরা দেখি 69% তারা এই ধরনের নব্য স্তরের মানুষ রয়েছে, অর্থাৎ ইউনাইটেড কিংডম মানে যুক্তরাজ্যের কথা আমরা বলছি। এটি তথ্য নির্ভর পরিষেবা। আমরা এতক্ষণ যে আলোচনা করছি এটা তো তথ্য নির্ভর, অর্থাৎ কিছু ইনফরমেশন আমি তোমাদের কাছে কি করছি, শেয়ার করছি। এতে কি হয়, চাহিদা এবং ভোগ বৃদ্ধি পায়। তুমি যত জানবে তোমার কি হয়, আরো কিছু জানতে ইচ্ছে করে, এই জন্য বলছি চাহিদা বৃদ্ধি হয়। কর্মী সংখ্যা কম। এবার আমি চলে আসি কি, আর তোমরা জানো ক্লাসরুমের মধ্যে আমি একা কথা বলছি, তোমরা 40 জন সেটা কি করছো, শুনছো। তোমাদের চাহিদা এর সম্পর্কে জানা, একজন সেটা বলছে, অর্থাৎ এখানে কর্মী সংখ্যা 40:1, 35:1, কোনো কোনো জায়গায় হচ্ছে অনেক বেশি। এবার দেখো বিংশ শতাব্দীতে প্রকাশিত, অর্থাৎ বিংশ শতাব্দীতে এই ধরনের সেবামূলক কাজ শুরু হয়েছে। অর্থনৈতিক প্রগতি নির্দেশক, এইরূপ সেবামূলক কাজের মাধ্যমে অর্থনীতি দ্রুত অগ্রসর লাভ করে। মূলত বাজার ভিত্তিক এটি অনুঘটকের কাজ করে। এই জিনিসটা আমি একটু বলে যাই। খনি থেকে কি পাওয়া যায়, খনিজ তেল। সেই খনিজ তেলকে আমরা কি করব, পরিশোধন করতে হয় এবং তার মানে তারপরে এটাকে কি করতে হয়, রপ্তানি করতে হয়। এবং এই যে তিনটে কাজ, প্রথম স্তরে খনিজ তেল আহরণ খনি থেকে, দ্বিতীয় স্তরে খনিজ তেল পরিশোধন কোথায়, শিল্পে, দ্যাট ইজ গৌণ স্তর। তৃতীয় স্তর খনি থেকে তেল রপ্তানি, তার মানে এটা পরিবহন। চতুর্থ কি, নব্য স্তর। এই তিনটে কার্য তখনই সাকসেসফুল হবে যদি কিনা খনিটা আবিষ্কার হয়। তাহলে নতুন একটা জিনিস, যিনি খনি আবিষ্কার করলেন তিনি নব্য স্তরের শ্রমিক। অর্থাৎ খনিজ তেলের নতুন খনির অবস্থান সম্পর্কে তথ্য প্রদান না করলে খনিজ তেল আহরণ হতো না, অর্থাৎ খনি শ্রমিক তৈরি হতো না, পরিশোধনের শ্রমিক তৈরি হতো না তেল পরিশোধন করার জন্য, সেই তেল রপ্তানি করার জন্য পরিবহনেরও প্রয়োজন হতো না। এতক্ষণ আমরা ভেবেছিলাম ঠিক উল্টো। দেখো এটাকে আমরা রিভার্স করলাম। আমরা এতক্ষণ কি ভেবেছিলাম, প্রকৃতি থেকেই শিল্প, শিল্প থেকে পরিবহন, নব্য অভিনব্য স্তর হলো। আমরা এখানে দেখো অ্যারো দিয়ে দেখাচ্ছি কি, নব্য স্তর থেকে, অর্থাৎ চতুর্থ স্তর থেকে তৃতীয় স্তর, চতুর্থ স্তর থেকে দ্বিতীয় স্তর, চতুর্থ স্তর থেকে প্রথম স্তর। অর্থাৎ চতুর্থ স্তর যদি না থাকে তাহলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরের কোনো কার্য থাকবে না। আমরা এরকম উদাহরণের সাহায্যে কিন্তু এটা বুঝে নিতে পারি। এবার চলে যাচ্ছি আমরা, অর্থনীতি শক্তিশালী হয়
পেশাদারি এবং প্রশাসনিক, তাহলে এটা অনুঘটকের কাজ করছে অপর তিনটি। এবার কাজের গুরুত্ব অর্থনৈতিক শক্তিশালী হয়। অর্থনীতি যে দেশে দ্রব্যস্তরের ক্রিয়াকলাপের মানুষের সংখ্যা বেশি, সেই দেশে অর্থনীতি অধিক শক্তিশালী হয়। 1, 2, 3 উন্নত, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, প্রাথমিক, গৌণ এবং প্রগৌণ স্তরে এই উন্নত মানে পৌঁছানোর জন্য নব্য স্তর দরকার। অর্থাৎ সেই দেশে হবে না, উন্নত হওয়া সম্ভব না। সেটি আমরা উদাহরণ দিয়ে দেখালাম যে চতুর্থ স্তর না থাকলে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তরে পেতাম না। এবার আমরা আসছি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, সাদা কালারের শ্রমিক বলা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন, দেখো যারা গবেষণা করেন তারা যে জায়গায় করেন, আমরা যেখানে শিক্ষাদান করি সেই জায়গায় নিশ্চয়ই একটা ঘরের মধ্যে সেখানে কি থাকে, পরিবেশটা একদম সুন্দর থাকে, যেখানে নোংরা হওয়ার কোনো ভয় থাকে না, যেখানে তার জন্য আমরা কি করি, যে সাদা কালারটা সেই রিলেশনে ব্যবহার করা হয়েছে, ঠিক সেখানে পোশাক দ্রুত নোংরা হয় না, সেই তাড়াতাড়ি নোংরা হয় না বলে এদেরকে আমরা কি বলছি, সাদা কালার শ্রমিক। একই রকমভাবে দেখো লাল কালার বা নীল কালার, এগুলো ডিপ রং ব্যবহার করা হলো কেন ব্যবহার করা হয়েছে না, এই ডিপ রংগুলো দিয়ে যেহেতু প্রাথমিক এবং শিল্প শ্রমিক যারা, তাদের কি হয়, দ্রুত নোংরা হয়ে যায়, সেই জন্য এই ক্ষেত্রে ডিপ রংটা বা নীল কালারটা ব্যবহার করা হয়। একই রকমভাবে যারা পরিবহনের সঙ্গে যুক্ত বা প্রগৌণ কাজে, তাদেরকে আমরা কি বলছি, গোলাপি কালার শ্রমিক। এবার চলে যাচ্ছি অতি নব্য স্তর। এই ক্ষেত্রে আমরা বলবো এই অতি নব্য স্তর যেটি, এটি কিন্তু একেবারেই অতি উচ্চমানের হতে হবে। আর কি হতে হবে, এটি অতি সম্প্রতি বিকশিত। আর কি, মানসিক শ্রম, প্রখর বুদ্ধি। যাদের মানসিক শ্রম এবং প্রখর বুদ্ধি থাকে না, তাদের অতি নব্য স্তরে আমরা বলবো না। কর্মী সংখ্যা খুবই সীমিত হবে। আমরা একটু আগে সিইওর কথা বলেছিলাম, দেখো এত বড় বিরাট অর্গানাইজেশন চলছে, পৃথিবীর সবচেয়ে বেশি অর্থনৈতিক লেনদেনের অধিকারী যে সংস্থাটি, তার একজনই প্রধান আছে বা একাধিক যদি থাকেন তার আন্ডারে রয়েছে। তো এই ধরনের ক্রিয়াকলাপের সঙ্গে যারা যুক্ত তাদেরকে আমরা কি বলবো, অতি নব্য স্তর। আর এখানে কি কি কাজ করা হয়, নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, গবেষণা, চিকিৎসা পরিষেবা, পরামর্শমূলক। তাহলে এইগুলোকে একত্রিতভাবে যদি আমরা একটা ভৌগোলিক ভাষায় নামকরণ করি, একে আমরা কি বলবো, থিঙ্ক ট্যাঙ্ক। অর্থাৎ এদের আমরা কি বলি, বুদ্ধির ভান্ডার। একে আমরা বলছি বুদ্ধির ভান্ডার, থিঙ্ক ট্যাঙ্ক। অর্থাৎ প্রশ্ন আসবে তোমার, থিঙ্ক ট্যাঙ্ক কি, থিঙ্ক ট্যাঙ্ক কাকে বলে, অর্থাৎ বুদ্ধি ভান্ডার কাকে বলা হয়, অতি নব্য স্তরকে আমরা বুদ্ধির ভান্ডার বলি। এদেরকে আমরা কি করব, এদের গুরুত্বটা আমাদের কাছে এত বেশি, তাই এদেরকে আমরা কি বলবো, মূল্যবান সোনার সঙ্গে তুলনা করব। একে আমরা কি বলবো, এদেরকে বলি সোনালী কালার শ্রমিক, গোল্ড কালার শ্রমিক। তাহলে হোয়াইট কালার, গোল্ড কালার, পিঙ্ক কালার, ব্লু কালার, আর এখানে কি ছিল, রেড কালার। তাহলে প্রাথমিক স্তর, প্রাইমারি রেড কালার, সেকেন্ডারি ব্লু কালার, টার্সিয়ারি পিঙ্ক কালার, আর কোয়াটারনারি হোয়াইট কালার, কুইনারি গোল্ডেন কালার। দিস ইজ দ্য হাইয়েস্ট কালার। তাহলে প্রশ্ন আসতে পারে কেন বলা, এই চারটি স্তরের মধ্যে শ্রমিক এবং একটি লেখচিত্র করে আমরা দেখাতে পারি। প্রাক শিল্প বিপ্লবের পূর্বে প্রাথমিক পর্যায়টাই বা প্রাথমিক স্তরটাই অধিক ছিল। তারপরে কি হলো, শিল্প, অর্থাৎ শিল্প পর্যায়, তারপরে পরবর্তী পর্যায়। তাহলে পরবর্তী পর্যায়ে আমরা কি আছি, নব্য এবং অতি নব্য স্তর। এই নব্য এবং অতি নব্য স্তর সময়ের নিরিখে বিংশ শতাব্দী তারও মধ্যবর্তী সময়ে গিয়ে বিকশিত হয়েছে। কিন্তু প্রাথমিক স্তর যদি আমরা দেখি, তাহলে সেটা কি হবে, প্রাক শিল্প বিপ্লবে, অর্থাৎ শিল্প বিপ্লবের আগে থেকে, কিন্তু তার গুরুত্ব আস্তে আস্তে তাতে সময়ের নিরিখে তাতে শ্রমিকের সংখ্যা ধীরে ধীরে কমছে।
একইভাবে গৌণ স্তর অর্থাৎ শিল্পকর্মে নিযুক্ত শ্রমিক, তার সংখ্যা আগে কম ছিল। শিল্প বিপ্লবের সময় এটি চরম পর্যায়ে পৌঁছায়। বর্তমানে অত্যাধুনিক যন্ত্রপাতি নির্মিত হওয়ার ফলে শিল্পেও শ্রমিকের সংখ্যা দ্রুত কমে যাচ্ছে। এটার উদাহরণ তোমরা খুব ভালো করেই জানো। কম্পিউটার আবিষ্কার হওয়ার পর, কম্পিউটার যখন আবিষ্কৃত হয়েছে তখন বহু মানুষের কি হয়েছে, যেটা কায়িক শ্রমের মাধ্যমে হতো, যেটা মানুষ হাতে লিখে করতো, এখন সরাসরি সারা পৃথিবীর ইনফরমেশন তুমি একটা মোবাইলের মধ্যে পেয়ে যাচ্ছ। অর্থাৎ অতিনব্য স্তর আবিষ্কৃত হওয়ার পর আমরা দেখতে পাচ্ছি শ্রমিকের সংখ্যাটা ধীরে ধীরে কমছে। দ্বিতীয় স্তরের ক্ষেত্রেও আমরা দেখব সময়ের নিরিখে এই দ্বিতীয় স্তর ক্ষেত্রটি কিন্তু দ্রুত বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ প্রথম, প্রাথমিক এবং গৌণ, অর্থাৎ প্রাইমারি এবং সেকেন্ডারি, এই দুটো ক্রমশ হ্রাসপ্রাপ্ত হচ্ছে। থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ, টার্সিয়ারি, কোয়াটারনারি অ্যান্ড কুইনারি ইকোনমিক অ্যাক্টিভিটি ইজ গ্র্যাজুয়ালি ইনক্রিজিং। এর থেকে আমরা কি অনুমান করছি, কি মানুষের জীবন জীবিকা, মানুষের চাহিদা, মানুষের প্রতিনিয়ত জীবনযাত্রার নিরিখে এই মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপও ক্রমশ পরিবর্তনের মাধ্যমে, বিবর্তনের মাধ্যমে একটি শেষ পর্যায়ে গিয়ে পৌঁছেছে। এবং দিনের পরিবর্তনের সাথে সাথে, উন্নত প্রযুক্তির সাথে সাথে অতিনব্য স্তরের বিভিন্ন গবেষণার মাধ্যমে আমরা আরও এক উন্নততর জীবনযাত্রার মধ্যে গিয়ে পৌঁছাবো এবং অর্থনৈতিক ক্রিয়াকলাপে অতিনব্য স্তরকে আমরা অধিক বেশি গুরুত্বের সঙ্গে আলোচনা করব। কয়েকটা প্রশ্ন নিয়ে না। প্রথম প্রশ্ন হচ্ছে কুইনারি কোয়াটারনারির মধ্যে পার্থক্য কি? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কুইনারি এবং কোয়াটারনারি অর্থাৎ নব্য অতিনব্য স্তরের মধ্যে পার্থক্য, 3 নম্বরের প্রশ্ন। আরেকটি 3 নম্বরের প্রশ্ন, প্রাথমিক কৃষিকাজকে প্রাথমিক ক্রিয়াকলাপ, অর্থনৈতিক ক্রিয়াকলাপ বলা হয় কেন? প্রাথমিক এবং গৌণ অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য। প্রাথমিক এবং গৌণ অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পার্থক্য। একই রকমভাবে আমাদের প্রশ্ন আসতে পারে পরিষেবাকে বা পরিষেবামূলক অর্থনৈতিক ক্রিয়াকলাপকে অধিক অগ্রগণ্য দেওয়া হচ্ছে কেন? বর্তমানে অধিক অগ্রগণ্য দেওয়া হচ্ছে কেন? এই পরিষেবা যদি না থাকতো তাহলে কৃষির উন্নতি হতো না, অর্থাৎ প্রাথমিক ক্রিয়াকলাপের অগ্রগতি হতো। এই পরিষেবা যদি না থাকতো শিল্পের অগ্রগতি হতো না, অর্থাৎ 1 এবং 2 এই পরিষেবার মাধ্যমেই কিন্তু তাদের নিজেদের বিকশিত করতে সম্ভবপর হয়েছে। অর্থাৎ এদের অগ্রগতি, প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপের অগ্রগতি পরিবহন ছাড়া সম্ভব নয়। তাই এই পরিষেবার গুরুত্ব আমাদের কাছে অধিক। পরিষেবা যদি না থাকতো তাহলে শ্রমবিভাজন সম্ভব হতো না। একটা জিনিস খেয়াল করো, কলকাতাতে প্রতিদিন যে শ্রমিকের প্রয়োজন, কলকাতার মধ্যে কি তত পরিমাণ শ্রমিক আছে? পরিবহন ব্যবস্থা আছে বলেই লক্ষ লক্ষ মানুষ প্রতিনিয়ত কোথায় আসে? কলকাতাতে আসে বা শহর কেন্দ্রে। তো পৃথিবীর বিভিন্ন শহরের মধ্যে গেলে আমরা এই জিনিসটা লক্ষ্য করি। ভারতের সব শহরের ক্ষেত্রেও আমরা একই জিনিস লক্ষ্য করি। অর্থাৎ এই পরিবহন ব্যবস্থা কি করেছে? শ্রমিক শ্রমবিভাজন বা শ্রমদানের ক্ষেত্রে অনেকখানি প্রাথমিক এবং গৌণ ক্রিয়াকলাপকে অনেকটা উন্নততর করতে সাহায্য করেছে। একই রকমভাবে আমরা বলব মানুষের উন্নততর জীবনযাত্রা যদি এই পরিবহন ব্যবস্থা না থাকতো, এই আজকের দিনে তোমরা একটু চিন্তা করো, কলকাতায় যারা আমরা রয়েছি, শহরে যারা আমরা রয়েছি, পরিবহন মাধ্যমকে যদি আমরা স্টপ করে দিই তাহলে কিন্তু আমরা শহরের মধ্যে নিত্য প্রয়োজনীয় জিনিস অর্থাৎ প্রাথমিক চাহিদা ছাড়াই আমরা কী করতে হবে? আমাদের বিভিন্ন রোগে আক্রান্ত হতে হবে, এছাড়াও অন্যান্য রোগে। কারণ খাদ্য দরকার, প্রাথমিক চাহিদার জন্য যে খাদ্য দরকার সেটা পরিবহনের মাধ্যমে প্রতিনিয়ত গ্রাম থেকে শহরে এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ এই গ্রাম থেকে শহরে আনার যে যোগসূত্রতা সেটাকে আমরা কী বলবো? পরিবহন। তাই এই পরিবহনকেই আমরা কী বলতে পারি? অর্থনীতির
সেফটি ভাল্ব, একেই বলা হয় অর্থনীতির সেফটি ভাল্ব। যে দেশ পরিবহনে যত উন্নত, সেই দেশ সেই অর্থনীতি তত উন্নত। আমেরিকার কথা তোমরা জানো, আমেরিকার রেল পরিবহন, সড়ক পরিবহন, বিমান পরিবহনে অত্যধিক উন্নত, তাই আমেরিকা উন্নত। জাপানের ক্ষেত্রেও আমরা একই ঘটনা দেখি। ভারতের ক্ষেত্রে আমরা কিন্তু সেই উদাহরণটা আনতে পারি না, কিন্তু ভারত উন্নয়নশীল দেশ, সেই নিরিখে রেল পরিবহনের ক্ষেত্রে ভারতের স্থান চতুর্থ। সড়ক পরিবহন সারা ভারতকে জালের মতো বিস্তার লাভ করেছে, কিন্তু উন্নত পরিবহন যাকে বলে সেই পরিবহন কিন্তু আমরা সোনালী চতুর্ভুজের মাধ্যমে কিছুটা পেয়েছি। আমরা আস্তে আস্তে সেরকম পরিবহনের দিকে আমরা অগ্রসর হচ্ছি। তাহলে আজকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, শুধু তাই নয়, এর পরে যে চ্যাপ্টারগুলো তোমাকে পড়তে হবে অর্থনৈতিক ভূগোলের, প্রথম চ্যাপ্টার কি? এই চ্যাপ্টারটা ছিল অর্থনৈতিক ক্রিয়াকলাপের সম্পর্কে ধারণা। এবার দ্বিতীয় চ্যাপ্টার থেকে শুরু হবে আমাদের কি? কৃষি। তৃতীয় চ্যাপ্টার শিল্প, তারপরে চ্যাপ্টার পরিবহন। এইভাবে বিভিন্ন চ্যাপ্টার নিয়ে আমরা ডিটেলস আমরা আলোচনা করব। সুযোগ পেলে আমরা কৃষি, শিল্প এগুলো নিয়েও আলোচনা করব। কৃষি এইভাবে আমরা আমাদের দ্বিতীয় অংশের অর্থনৈতিক ভূগোলের আলোচনার বিষয়বস্তুটি অর্থনৈতিক ক্রিয়াকলাপের হাত ধরে ধীরে ধীরে এগিয়ে। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। এই দীর্ঘ সময় ধরে আমরা যে আলোচনাটা করলাম, আশা করি তোমরা নির্দিষ্ট টেক্সট বইয়ের সঙ্গে পড়ে, আলোচনা করে এবং পড়ে নিয়ে এই আলোচনার মাধ্যমে এটাকে জানার সাহায্য করবে, এই আশা রাখি। থ্যাংক ইউ।